আজকের আলোচ্য বিষয় কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। দুটি আধানের মধ্যে কুলম্বীয় বলের ভেক্টর রূপ রাশিমালা ও দিক। দুটি আধানের উপর এই বল সমান ও বিপরীতমুখী। বহু আধানের সমাবেশে ক্রিয়াশীল কুলম্বীয় স্থির বলের উপরিপাতের নীতি এবং স্বাতন্ত্র নীতি। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আমরা স্কেলার রূপটা জানি। দুটি তড়িতাধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সমান, এফ সমান কুলম্বীয় ধ্রুবক ইন্টু দুটি আধানের গুণফল Q1 Q2 বাই উহাদের মধ্যে দূরত্বের বর্গ। কিন্তু এটা স্কেলার রাশি হওয়ায় এটাতে কোনো ভেক্টর বা তীরচিহ্ন নেই, তাই এটাকে আমাদের ভেক্টর ফর্মে আনতে হবে। তা সেটার জন্য আগে আমাদের কতকগুলো ভেক্টরের পূর্বজ্ঞান দরকার হবে। মনে করি এই বিন্দুতে Q1 আধান আছে, এই বিন্দুতে Q2 আধান আছে। এদের মধ্যে দূরত্বটা আর। ভেক্টর দিয়ে প্রকাশ করতে গেলে এদের অবস্থান ভেক্টর জানতে হবে। মনে করি এই Q1 এর অবস্থান ভেক্টর মূল বিন্দু থেকে এইটার দূরত্ব হচ্ছে R1, এই অভিমুখে। মূল বিন্দুটাকে আমরা O ধরলাম। সেরকম দ্বিতীয় আধানের অবস্থান ভেক্টর হবে O বিন্দুর সাপেক্ষে R2, এই বরাবর হবে। এটাকে আমরা x অক্ষ ধরলাম, এটা y অক্ষ, এই বরাবর এটা z অক্ষ। তাহলে ও বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর R1 ও a বরাবর, আর এর অবস্থান ভেক্টর R2 এটা হচ্ছে OB বরাবর। এবার আমরা এই যে কুলম্বীয় বল দুটো আধানের মধ্যে, এই কুলম্বীয় বল ধরলাম এই Q1 আধানের উপর যে বলটা Q2 ধরুন, সেটাকে F12 ধরলাম। প্রত্যেকটা আধানের উপর বলটা যদি আমরা ভেক্টর ফর্মে লিখতে চাই, তাহলে F12টা হলো প্রথম আধানের উপর ক্রিয়াশীল কুলম্বীয় বল Q2'র জন্য। যেহেতু ভেক্টর, এর মাথায় আমরা একটা তীরচিহ্ন দিয়ে দেবো, ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করব। এবার এর অবস্থান ভেক্টরটা ও বিন্দুর সাপেক্ষে R1, কিন্তু বি বিন্দুর সাপেক্ষে কী হবে? বি বিন্দুর সাপেক্ষে আমরা ধরে নিলাম R12। এর অভিমুখটা কোন বরাবর হবে? বি থেকে এ বরাবর হবে। তাহলে R12 ভেক্টরটা 1 নম্বর বিন্দুর অবস্থান 2 নম্বর বিন্দুর সাপেক্ষে। ও বিন্দুর সাপেক্ষে ছিল ও এ বরাবর। এটা কোন দিক বরাবর হবে তাহলে? বি এ বরাবর। এবার এটাকে যদি আমরা ও বিন্দুর সাপেক্ষে যে অবস্থান ভেক্টর, এইটা দিয়ে যদি আমরা প্রকাশ করি, এই R12 সমান হবে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টর। এটা আমরা পাবো ত্রিভুজ সূত্র থেকে। একই ক্রমে গৃহীত, এটার অভিমুখ এই দিকে, এইটা একই ক্রমে, এটা বিপরীত ক্রমে। একই ক্রমে গৃহীত দুটো ভেক্টরের লব্ধি হবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর মানটা। তাহলে OB ভেক্টর প্লাস BA ভেক্টর সমান হবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা OA ভেক্টর। আর OBটা হচ্ছে 2 নম্বরের অবস্থান ভেক্টর প্লাস BAটা হচ্ছে R12, যেটা আমাদের নির্ণয় করতে হবে। আর OAটা হচ্ছে 1 নম্বর বিন্দুর অবস্থান ভেক্টর R1। এখান থেকে আমরা R12 ভেক্টরটা পাবো R1 - R2।
এটার ইউনিট ভেক্টরটা কী হবে? এখানে আরও একটা জ্ঞানের প্রয়োজন হবে। R12 ইউনিট ভেক্টর কী হবে? ওই ভেক্টর বাই ওর মান, এই ভেক্টরটার মান। আমরা ওই ভেক্টরের মানটাকে আর ধরে নিই, সেরকম R2 মাইনাস R1 ওই একই দূরত্বটাকে বোঝাবে, শুধু এটা যদি এই অভিমুখে হয় সেটা এই বি বরাবর হবে। তাহলে এইটারও মান কি হবে? আর এর সঙ্গে সমান হবে। এই দুটো আমরা ধরে নিলাম। তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর ফর্মটা তাহলে আমরা এই আইডিয়াগুলো থেকেই পেয়ে যাব। শুধু এই Q1 আধানের উপর যে ক্রিয়াশীল বলটা, সেটা হচ্ছে F12 সমান কুলম্বীয় ধ্রুবক K Q1 Q2 বাই আর স্কোয়ার। বামপক্ষে একটা ভেক্টর আছে কিন্তু এদিকে কোনো ভেক্টর নেই। এই বিন্দুটার অবস্থান ভেক্টর বি বিন্দুর সাপেক্ষে আমরা ধরেছি R12। তাহলে ওই R12 একক ভেক্টরটা আমরা গুণ করলাম, 1 দিয়ে গুণ করা মানে এই মানটাই থাকবে, শুধু এটাকে ভেক্টর ফর্মে প্রকাশ করা হয়ে গেল। এবার এই ইউনিট ভেক্টরটাকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি, আমাদের জানা আছে ইউনিট ভেক্টর সমান ওই ভেক্টরটা বাই হচ্ছে ওই ভেক্টরটার মান। তাহলে এইখানটা যদি আমরা ওইটা বসিয়ে দেই তাহলে হবে এইখানে বাই আরটা আর কিউব হয়ে যাবে, এখানে গুণ হয়ে গেলে, আর এটা তখন ইউনিট ভেক্টর না থেকে ভেক্টর হয়ে যাবে। এবার এই ভেক্টরটাকে আবার যদি আমরা অবস্থান ভেক্টর দিয়েও প্রকাশ করি তাহলে হবে কে Q1 Q2 আর কিউব। এবার এর অবস্থান ভেক্টর হচ্ছে R1 মাইনাস R2। এইটাই হলো প্রথম আধানের উপর ক্রিয়াশীল বলের ভেক্টর ফর্ম। এবার আমাদের বের করতে হবে এই দ্বিতীয় আধানের উপর ক্রিয়াশীল বলটার ভেক্টর ফর্ম আমরা বের করব। একই রকমভাবে ধরা যাক যে দ্বিতীয় আধানের উপর প্রথম আধান কর্তৃক ক্রিয়াশীল বল সমান, আমরা সেটাকে ধরে নিলাম F21। F21টা হবে 2 নম্বর আধানের উপর বল, কার দরুন? Q1 আধানের জন্য। আর তখন অবস্থান ভেক্টরটা, এই বিন্দুটার অবস্থান ভেক্টর 1 নম্বর বিন্দুর সাপেক্ষে হবে R21। এটা তখন 2 নম্বর বিন্দুর অবস্থান 1 নম্বর বিন্দুর সাপেক্ষে R21 ধরলাম এ বি বরাবর। R21টা তাহলে কোন বরাবর হচ্ছে? এ থেকে বি এর দিকে। R21টাকে যদি আমরা অবস্থান ভেক্টর দিয়ে আনতে চাই তখন হবে R2 মাইনাস R1। এবং তখন আমরা যদি ত্রিভুজ সূত্রটা প্রয়োগ করি R1 R21 আর এটা বিপরীত ক্রমে, তখন আমাদের ত্রিভুজ সূত্রটা দাঁড়িয়ে যাবে OA ভেক্টর প্লাস AB ভেক্টর। এই দুটো ভেক্টর একটা ত্রিভুজের দুটো বাহুকে একই ক্রমে গৃহীত, এই আর এইটা হলো বিপরীত ক্রমে গৃহীত OB। এবার যদি এদের ভেক্টর ফর্মগুলো বসাই, OA বলতে R1 আর AB ভেক্টর বলতে R21 আর OB ভেক্টর বলতে R2 ভেক্টর। এবার এখান থেকে তাহলে আমরা পেয়ে যাব R21 সমান R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তাহলে এখন R21 ইউনিট ভেক্টরটা সমান হবে R21 ভেক্টর বাই R21 ভেক্টরের মান, যেটাকে আমরা আর ধরেছি।
এইবার যদি আমরা এই দ্বিতীয় বস্তুর উপর যে ক্রিয়াশীল বলটা সেটার যদি এক্সপ্রেশন আমরা বের করি, সেটা পাবো F21 সমান কুলম্বীয় ধ্রুবক কে Q1 Q2 বাই আর স্কোয়ার, আর ইউনিট ভেক্টর হবে R21। এবার এই ইউনিট ভেক্টরকে যদি আমরা ভেক্টর দ্বারা প্রকাশ করি তাহলে Q1 Q2 এখানকার একটা আর থাকবে বাই আর, সেটা হচ্ছে আর স্কোয়ারের সঙ্গে আর কিউব হয়ে যাবে, আর এটা তখন R21 ভেক্টর দ্বারা প্রকাশ হয়ে যাবে। এবার এটাকে যদি আবার অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে হবে কে Q1 Q2 বাই আর কিউব, এটা হবে R2 অবস্থান ভেক্টর মাইনাস R1 অবস্থান ভেক্টর। তাহলে এটা হলো দ্বিতীয় আধানের উপর ক্রিয়াশীল কুলম্বীয় বল। এবার এই বলগুলোর অভিমুখ কোন দিকে হবে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে 1 নম্বর আধানের উপর যে কুলম্বীয় বলের ভেক্টর ফর্ম এটা, এবং 2 নম্বর আধানের উপর কুলম্বীয় বল কিউ 1 নম্বর আধানের দরুন তার ভেক্টর ফর্ম এটা। এবার এদের আমরা দিকটা দেখতে চাই। F12 দিকটা কী হবে? উভয়ের আধান যদি সমপ্রকৃতির হয়, এটাও প্লাস এটাও প্লাস যদি হয় তাহলে এটার এক্সপ্রেশনটা প্লাসই থাকবে। আবার এটা যদি মাইনাস হয়, এটাও যদি মাইনাস হয়, সমপ্রকৃতির যদি হয়, তাতেও এই টার্মটা কী হবে? ধনাত্মক থাকবে। তাহলে ধনাত্মক যদি থাকে, এর মধ্যে আমরা দিকটা কেবল কার জানি? R12 দিকটা জানি। R12 দিক কোন বরাবর? R12 দিক হচ্ছে BA বরাবর। মানে প্রথম আধানের উপর বলের দিকটা কোন বরাবর হবে? R12 দিক বরাবর, তার মানে BA বরাবর। এটাকে আরও বোঝার সুবিধার্থে আমি এটাকে বর্ধিতাংশ করে দিলাম, এইটাকে আমরা A ড্যাশ করে দিলাম। BA বরাবর মানে ওটা A ড্যাশ বরাবর, তাহলে এটা A ড্যাশ বরাবর হবে। এটার ক্ষেত্রেও যদি দেখি, দ্বিতীয়টার উপর যে বলটা, সেটাও যদি দুটো আধান সমপ্রকৃতির হয়, মানে দুটোই যদি প্লাস হয় তাহলে এর গুণফলটাও প্লাস হবে। আবার যদি দুটোই মাইনাস হয় তাহলেও গুণফলটা প্লাস হবে। তাহলে এটা প্লাস থাকায় এর অভিমুখটা যেদিকে হবে এরও অভিমুখ সেদিকে হবে। R21-এর অভিমুখ কোন দিকে? R21-এর অভিমুখ হচ্ছে এই দিকে, মানে A থেকে B এর দিকে। তার মানে আধান যদি সমপ্রকৃতির হয় তাহলে F21-এর দিকটা AB বরাবর, এই বরাবর হবে। তা আমরা এটাকে যদি এর বর্ধিতাংশ নিয়ে নেই B ড্যাশ বরাবর, তাহলে এটা হবে AB বরাবর তথা B ড্যাশ বরাবর হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এদিকে হচ্ছে, তার মানে এরা কি বল অনুভব করবে? পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এটা কী হবে? যদি সমপ্রকৃতির হয় তাহলে বিকর্ষণ বল অনুভূত হবে। যদি দুটো বিপরীত প্রকৃতির আধান হয়, একটা প্লাস একটা মাইনাস, তার মানে টোটাল কি হয়ে যাচ্ছে? এটা তখন টোটাল নেগেটিভ চিহ্ন হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে R12 কী হবে? বিপরীত অভিমুখে হবে। তার মানে এখানে যদি আমরা মাইনাস রাখি, তাহলে এবারে মাইনাসটা যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা কি পাবো? আর R2 মাইনাস R1 মানে এটা R21 দিক বরাবর হবে। তাহলে আমরা এটা লিখতে পারি কে Q1 Q2 বাই আর কিউব। এই R21টা কোন দিক বরাবর? R21টা হচ্ছে এই বরাবর। তার মানে এখন F21টা এই বরাবর হবে, তার মানে AB বরাবর হবে, ভেতরের দিকে এই বরাবর হবে। এবার দ্বিতীয়টা কি হবে? একটা প্লাস একটা মাইনাস হওয়া মানে
মানে টোটালি এখানে একটা মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এই মাইনাসটা এর সঙ্গে গুণ হয়ে গেলে R1 মাইনাস R2 হবে, তার মানে ওটা হচ্ছে R12 হবে। R12 মানে কোন বরাবর? R12টা হচ্ছে BA বরাবর। তাহলে বিপরীত আধান হলে এইটা তখন হয়ে যাবে Q1 Q2 বাই R কিউব, এইটা হয়ে যাবে R12। R12টা হচ্ছে B থেকে এর দিকে, তখন পরস্পরের দিকে আকৃষ্ট হচ্ছে। এইটা হচ্ছে F21, এটা হচ্ছে F12, তার মানে এদের মধ্যে কি হবে? আকর্ষণ হবে। এই হলো কুলম্বের সূত্রের ভেক্টর ফর্মের সাহায্যে আমরা কখন আকর্ষণ হবে কখন বিকর্ষণ হবে সেটাও আমরা ভেক্টর ফর্ম থেকে পেয়ে গেলাম। এবার ভেক্টর ফর্ম থেকে আরও একটা জিনিস পাবো, যে এই দুটো বল পরস্পর সমান ও বিপরীতমুখী হবে। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ থেকে আমরা প্রমাণ করব দুটি আধানের উপর কুলম্বীয় বল পরস্পর সমান ও বিপরীতমুখী হয়। তা আমরা ভেক্টর ফর্ম যে দুটো পেলাম, যে প্রথম আধানের উপর ক্রিয়াশীল বল F12 সমান হচ্ছে কুলম্বীয় ধ্রুবক কে, দুটো আধানের গুণফল বাই R কিউব R1 মাইনাস R2। দ্বিতীয় আধানের উপর কুলম্বীয় বল F21 সমান হচ্ছে কে Q1 Q2 বাই R কিউব R2 মাইনাস R1। এবার এই দুটো বল যে সমান এবং বিপরীতমুখী সেটা আমরা প্রমাণ করব। তা এই প্রথম আধানের উপর ক্রিয়াশীল বল এইটা সমান আমরা লিখতে পারি, এখানে যদি আমরা মাইনাস কমন টেনে নিই তাহলে কী হবে? মাইনাস কে Q1 Q2 বাই R কিউব, মাইনাস কমন টানলে এই মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে R2 অবস্থান ভেক্টর মাইনাস R1 অবস্থান ভেক্টর। এবার এইটা সমান মাইনাস এই মানটাই আমরা দেখতে পাচ্ছি কি, এইটাই হচ্ছে F21, তাহলে সমান F21। তাহলে প্রথম আধানের উপর ক্রিয়াশীল বল আর দ্বিতীয় আধানের উপর ক্রিয়াশীল বল পরস্পর সমান, এবং এই নেগেটিভ চিহ্নটা কি ইন্ডিকেট করছে? এরা পরস্পর বিপরীতমুখী। যখন বিকর্ষণ বল তখন 1 নম্বর আধানের উপর বলটা এই বরাবর আর 2 নম্বর আধানের বলটা এই বরাবর, আর যখন আকর্ষণ বল তখন 1 নম্বর আধানের উপর বলটা এই বরাবর আর 2 নম্বর আধানের বলটা এই বরাবর ক্রিয়াশীল হয়। তা এরা পরস্পর বিপরীতমুখী এবং মানের দিক থেকে সমান, সেটাও প্রমাণ করা হলো। আমরা কুলম্বের সূত্রে জানি কেবলমাত্র দুটো আধানের ক্ষেত্রে। এবার যদি আরও অনেকগুলো আধানের সমাবেশ ঘটে তখন আমরা কিভাবে একটা আধানের উপর অন্যান্য আধানের দরুন মোট লব্ধ বলটা পাব, সেটাই হচ্ছে উপরিপাতের মূলনীতি হবে। না, প্রত্যেকটা দুটো ভেক্টরে দুটো আধানের মধ্যে কুলম্বীয় বল নির্ণয় করে তার একটা নির্দিষ্ট মান ও দিক থাকবে, এবং এই যতগুলো আমরা এরকম দুটো আধানের মধ্যে বল পাব তাদের ভেক্টর সমষ্টিটাই হবে লব্ধ বল। এইটাকেই বলা হবে উপরিপাতের মূলনীতি। বললাম এখানে একটা Q1 আধান আছে, এখানে একটা Q2 আধান আছে, এদের মধ্যে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে কি করতে পারি? বলটা কত, কুলম্বীয় বল কত হবে সেটা আমরা বের করতে পারি। আবার এইবার যদি এই দুটো আধানের পরিবর্তে আরও যদি আধান থাকে, ধরলাম এখানে Q4 আধান আছে, এই 4টা আধানের দরুন মোট লব্ধ বলটা কত হবে? যে কোনো একটা আধানের উপর অন্যান্য আধানের যে বলটা, সেই বলটা নির্ণয় করে তার ভেক্টর পদ্ধতিতে যোগ করতে হবে, সেটাই হবে উপরিপাতের নীতি। বহু আধানের সমাবেশে যে কোনো একটি আধানের উপর মোট লব্ধ বল
ওই একটি আধানের উপর বাকি আধানগুলির জন্য ক্রিয়াশীল পৃথক পৃথক কুলম্বীয় বলের ভেক্টর সমষ্টির সমান হবে এই লব্ধ বলটা। এটাই হচ্ছে উপরিপাতের নীতি। আমি এখানে যদি চারটা আধান দিয়ে দেখাই, এটা যদি পজিটিভ আধান হয়, এটা যদি নেগেটিভ আধান হয়, তাহলে এই দিকে আকর্ষণ করবে। Q1 আধানের উপর Q3 আধানের যে বলটা, সেটা এই বরাবর আকর্ষণ বল অনুভব করবে। আর এটাও যদি মাইনাস হয়, তাহলে এই আধানকে কি করবে, এই বরাবর আকর্ষণ করবে। এই বলটার নোটেশন আমরা কি দেব, Q1 আধানের উপর বল কার দরুন, Q2 আধানের দরুন। সুতরাং এই বলটাকে বলবো F12। এটাও যদি নেগেটিভ হয়, তাহলে এও কি করবে, একে এই দিকে আকর্ষণ করবে। এটার নোটেশন কি হবে, F14। এবার এদের লব্ধ বলটা তাহলে কত হবে, লব্ধ বল F সমান হবে এই সমস্ত বলগুলোর ভেক্টর সমষ্টি। এবার এদের যদি আমরা ভেক্টর সমষ্টিটা নেই, সামান্তরিক সূত্র যদি প্রয়োগ করি, তাহলে এই দুটো বলের লব্ধি কী হবে, এদের একটা আমাদের কর্ণ আঁকতে হবে। তাহলে এই দুটো বলের লব্ধি এটা। এবার আরেকটা আছে এটা, এদের লব্ধি কোনটা হবে, এখানেও একটা আমরা যদি সামান্তরিক অঙ্কন করি, তার কর্ণটা হবে। তাহলে এইটাই হবে শেষমেশ এফ, লব্ধ বল। সমস্ত আধানের দরুন Q1 আধানের উপর মোট যে লব্ধ বল এইটা, এটাকেই আমরা বলবো উপরিপাতের নীতি। সামান্তরিক সূত্র ছাড়াও আরও ত্রিভুজ সূত্র প্রয়োগ করে দুটোই হতে পারে, বহুভুজ সূত্র প্রয়োগ করে পেতে পারি, অথবা প্রত্যেকটা বলকে লম্ব উপাংশে x অক্ষ বরাবর y অক্ষ বরাবর বিভাজিত করে x অক্ষ বরাবর মোট বলটা কত আর y অক্ষ বরাবর মোট বলটা কত, তাদের মধ্যে আবার একটা আয়তক্ষেত্র হবে, যেহেতু 90 ডিগ্রি কোণ, তার কর্ণটা হয়ে যাবে এদের লব্ধি। তাহলে আমরা কি কি সূত্র থেকে পেতে পারি, সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, লম্ব উপাংশে বিভাজন, এই কটা সূত্র দ্বারা আমরা কি করতে পারি, লব্ধিটা নির্ণয় করতে পারি। এবার যদি ধরি টোটাল n সংখ্যক আধান আছে, তাই এই 1 নম্বর আধানের উপর বাকি আধানগুলো যে বল প্রয়োগ করবে কুলম্বীয় বল, তার মোট লব্ধ বলটা হবে F1 সমান 2 নম্বর আধানের দরুন 1 নম্বর আধান যে বল অনুভব করে, একটা হচ্ছে 3 নম্বর আধানের দরুন 1 নম্বর আধান যে বল অনুভব করে, এরকম পরপর শেষে nতম আধান 1 নম্বর আধানের উপর যে বল প্রয়োগ করে, এদের ভেক্টর সমষ্টিটাই হবে মোট লব্ধ বল 1 নম্বর আধানের উপর। তাই এটা যদি আমরা এগুলোকে আবার কুলম্বের সূত্রের ভেক্টর ফর্মে লিখি, তাহলে এখানে কুলম্ব ধ্রুবকটা প্রত্যেকটা থাকবে, সেটাকে আমরা কমন টেনে নিলাম। কমন টানলে থাকবে 2 নম্বর আধানের মধ্যে ক্রিয়াশীল বল, তার ভেক্টর ফর্ম হবে Q1 Q2 বাই R12, মানে 2 নম্বর সাপেক্ষে 1 নম্বরের অবস্থান ভেক্টর, তার মানের কিউব ইন্টু হচ্ছে ওদের ভেক্টর R12। এভাবে 1 নম্বর 3 নম্বরের মধ্যে কুলম্বের সূত্র প্রয়োগ করা হলো ভেক্টর রূপ। আর nতম আধানের দরুন যে 1 নম্বর আধান যে বল অনুভব করে, যে কুলম্বীয় বল অনুভব করে, তার ভেক্টর রূপটা এইভাবে লিখলাম। পরপর যোগ করে দিলেই আমরা কি পাবো, 1 নম্বর আধানের উপর বাকি সংখ্যক আধানের মোট যে বল অনুভব করছে সেটা পেয়ে যাব। এবার প্রত্যেকটার এই ভেক্টরটাকে আবার আমরা অবস্থান ভেক্টর দ্বারাও প্রকাশ করতে পারি। R12 মানে হচ্ছে 1 নম্বর আধানের অবস্থান ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে, আর R2 বলতে মূলবিন্দুর সাপেক্ষে 2 নম্বর আধানের অবস্থান ভেক্টর। এদের বিয়োগফলটাই হবে এদের মধ্যেকার
দূরত্ব। এরকম প্রত্যেকটার দূরত্ব আমরা, যেমন R13 বলতে R1-এর অবস্থান ভেক্টর মাইনাস R3-র অবস্থান ভেক্টর, সেরকম লাস্টে যেটা আছে R1n এর ভেক্টরটা nতম আধানের সাপেক্ষে 1 নম্বর আধানের অবস্থান ভেক্টর সমান হবে 1 নম্বর আধানের মূলবিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর, আর nতম আধান মূলবিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টর। এদের বিয়োগফলটাই হবে প্রত্যেকটার দূরত্ব। তা এবার আমরা এটা 1 নম্বর আধানের উপর ধরেছি। এবার একটা জেনারেলাইজড করার জন্য আমরা যে কোনো একটা আইতম আধানের উপর বাকি সংখ্যক আধানের যে মোট বল সেটা যদি আমরা বের করি, ঠিক একই রকমভাবে আমরা বের করতে পারি যে আইতম আধানের উপর 1 নম্বর আধানের দরুন যে বল, 2 নম্বর আধানের দরুন আইতম আধান যে বল অনুভব করে, এরকম পরপর nতম আধানের দরুন আইতম আধানটা যে বল অনুভব করে, এগুলো সব যোগফলটাই হবে আইতম আধান যে বল অনুভব করে। এখানেও যদি আমরা কুলম্বের ভেক্টর রূপটা লিখি, তাতেও আমরা এইভাবে কেটাকে কমন টেনে নিলাম, টেনে নিয়ে এইভাবে আমরা লিখতে পারি যে কিউআই আইতম আধান ইন্টু হচ্ছে 1 নম্বর আধান, তাদের গুণফল বাই হচ্ছে ওদের মধ্যেকার দূরত্বের কিউব এবং ওদের মধ্যেকার অবস্থান ভেক্টর। এরকম প্রত্যেকটার ক্ষেত্রে 2 নম্বর আইতম আধানের সঙ্গে nতম আধানের যে কুলম্বীয় আকর্ষণ বল সেটা এখানে বসালাম। এবার এটাকে যদি আরও জেনারেলাইজড করি, সামেশান আকারে প্রকাশ করি, তাহলে কে সামেশান এই যেটা হবে 1 থেকে nতম আধানের জন্য, তাহলে এই দুটো আধানের গুণফল কিউআই আর কিউ জে, যেটা 1 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম nতম নম্বর হতে পারে, যের মান 1 থেকে n পর্যন্ত। এবার তাদের মধ্যেকার দূরত্বের যে মান সেটা হবে আর আই জে, তার কিউব, এবং ওদের ভেক্টরটা অবস্থান ভেক্টর হবে আর আই জে। তার মানে এটা হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে আইতম আধানের অবস্থান ভেক্টর বিযুক্ত মূলবিন্দুর সাপেক্ষে যেতম আধানের অবস্থান ভেক্টর। এবার আমরা এই কুলম্বের ধ্রুবকটাকে সবসময় কে দ্বারা লিখেছি। এটার এবার দুটো পদ্ধতির ক্ষেত্রে কী হবে, সিজিএস পদ্ধতিতে হলে এটা 1/ε হবে, আর এসআই পদ্ধতিতে হলে এই কনস্ট্যান্টের মান হবে 1/4πε। এবার শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই 1/ε মান সিজিএসে 1 হবে, তাহলে এই টার্মটাই আর থাকবে না, 1 হিসাবে গুণ হয়ে যাবে। আর এসআই পদ্ধতিতে এই কের মানটা হবে 1/4πε0, যার মানটা হচ্ছে 9 × 10⁹, সেটা বসিয়ে আমরা পেতে পারি। এইভাবে আমরা উপরিপাতের মূলনীতি প্রয়োগ করে যে কোনো একটা আধানের ওপর অন্যান্য আধানের দরুন লব্ধ বলটা পেতে পারি। দুটি আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল F সমান কে Q1 Q2/r², এই যে বলটা, দুটো আধানের মধ্যে যে বলটা, এটা কেবল দুটো আধান থাকলে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারি। এবার এই দুটো আধান ছাড়া যদি আরও কোনো আধান থাকে, এই Q1 Q2, এখানে যদি Q3 আধান থাকে, তাই এই আধানের দরুন এদের যে কুলম্বীয় বলটা সেটা কখনোই চেঞ্জ হবে না বা এর দ্বারা প্রভাবিত হবে না। কুলম্বের সূত্রটা যেন স্বতন্ত্র থাকলো, বহু আধানের সমাবেশ ঘটলেও এদের এই কুলম্বীয় বলের কোনো রকম এফেক্ট হবে না, পরিবর্তন হবে না, এর দরুন কোনো প্রভাব পড়বে না। আরও যদি অনেক আধান থাকে, যে কোনো দুটো আধানের মধ্যে যে ক্রিয়াশীল কুলম্বীয় বল সেটা কিন্তু অন্য আধান দ্বারা প্রভাবিত হয় না, কুলম্বের সূত্রটা স্বতন্ত্র থাকে, সেই জন্য এটাকে বলা হয় স্বাতন্ত্র নীতি। তা এই স্বাতন্ত্র নীতিটা কী হবে, বহু আধানের সমাবেশ হলেও এদের যে কোনো দুটির মধ্যে আধানের মধ্যে কুলম্বীয় বল অপর আধানগুলির উপস্থিতি দ্বারা প্রভাবিত হয় না।
মানে কুলম্বের সূত্রটা কোনো রকম চেঞ্জ হয় না। এটাই হলো স্বাতন্ত্র্য নীতি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।